কিছুদিন পর পর বাংলাদেশে গাড়ি অ্যাক্সিডেন্ট, সমন্বয়কদের গাড়িতে ট্রাক দিয়ে ধাক্কা এবং কিছু কিছু ক্ষেত্রে কিছু আম, হিন্দু ভাই অথবা বোন হত্যার খবর নানান জায়গা থেকে নানান তথ্য হঠাৎ করেই আমাদের চারিপাশে দেখা শুরু করেছে এবং আমরা দেখতেও পাচ্ছি। কিন্তু কেন এমন হচ্ছে, কি হচ্ছে আমরা কিন্তু কিছুই জানি না। কেন জানি না? কারণ এটি আসলে আমাদের ধরা ছোঁয়ার বাহিরে, তাই নয় কি? তো দর্শক, আপনারা এই ব্যাপারে কি মনে করছেন? আপনারা মনে করছেন আপনাদের মতো আমিও মনে করছি হয়তোবা অ্যাক্সিডেন্ট হচ্ছে, হয়তোবা কোনো দুর্ঘটনা ঘটছে বা এমন কিছু হতে পারে। এটাই তো ভাবতে পারি আমরা, তাই নয় কি? এটিই স্বাভাবিক। ৮-১০ জন যেভাবে চিন্তা করে আমরাও কিন্তু সেইভাবেই চিন্তা করি। কিন্তু এই চিন্তার মধ্যে হঠাৎ করে একটু সন্দেহ ঢুকে যায়। কেন ঢুকে যায়? কিছুদিন আগে ভারতের এক সাবেক এজেন্ট লাকি বেস্ট, আপনারা ইউটিউবে নাম সার্চ দিলেই পেয়ে যাবেন লাকি বেস্ট। তার পুরো নাম হচ্ছে লক্ষণ সিং বেস্ট। ১৬ বছর বয়সে যিনি আর্মিতে রিক্রুটেড হন, মানে ভারতের আর্মিতে রিক্রুটেড হন। তারপর উনি এনএসজি কমান্ডো ছিলেন, উনি স্নাইপার ছিলেন। উনি যখন নরেন্দ্র মোদী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিল, তিনি তার সিকিউরিটির পারপাসেও সেখানেও নিয়োজিত ছিলেন। তারপর তাকে তে রিক্রুট করা হয় এবং তিনি রয়ের একটা সিক্রেট এজেন্ট হয়ে যান। তার নামে একটি সম্ভবত রেকর্ডও আছে, ২০০ মিটার দূরে থেকে গুলি করা একটা রেকর্ডও রয়েছে। তো এই সবকিছু আমরা পেয়েছি হচ্ছে গুগল থেকে। এবং তারপর যেটি হলো যে ওনার নামে একটা বই লেখা হয়েছে, হিট সম্ভবত ওনার জীবনীর উপর বা ওনার কর্মকাণ্ডের উপর একটা বই লেখা হয়েছে। ওনাকে নিয়ে বেশ বড়, মানে ভারতের বড় বড় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া অনেকেই রিপোর্ট করেছেন। এখন ওনাকে নিয়ে কেন কথা বলছি? উনি বিভিন্ন সময় বিভিন্ন পডকাস্ট, বিভিন্ন ইন্টারভিউজ গুলোতে উনি কথা বলেন। ঠিক তেমনি একটি ইন্টারভিউ গত ৭-৮ দিন আগে আপনার ইউটিউবে এসছে। বাংলাদেশ নিয়ে ওনাকে মন্তব্য করতে শোনা গেছে। আপনারা যখন ইউটিউবে সার্চ দিবেন যে লাকি বিস্ট অ্যাবাউট বাংলাদেশ, ওখানে দেখবেন যে সে একটা মন্তব্য করেছে যে তার তিনি সবথেকে বেশি কাজ এনজয় করেছে বাংলাদেশে। আরেকটি হচ্ছে উনি বাংলাদেশ সম্পর্কে পুরো একটা ইন্টারভিউ দিয়েছেন এবং সেই ইন্টারভিউতে উনি, আমি জাস্ট ছোট্ট করে বলছি, ওই ইন্টারভিউতে উনি এটাই বলেছেন উপস্থাপককে, যে ভাই বাংলাদেশের ওই নেতৃত্ব পর্যায়ে যারা রয়েছে বা যাদের কারণে বাংলাদেশের আজকে এই অবস্থা, তাদের প্রত্যেককে চরম মূল্য দিতে হবে। ঠিক আছে? এবং উপস্থাপক যখন আরো ফার্দার প্রশ্ন করেছেন তখন তিনি বলেছেন যে ভাই, কিছুদিন পর আপনি দেখতে পাবেন যে বাংলাদেশে হঠাৎ করে কেউ অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, কেউ কোনো দুর্ঘটনায় মারা যাচ্ছে, কেউ শুট আউটে মারা যাচ্ছে। কিন্তু কে মারছে, কারা মারছে, এটা বলা যাবে না। এটা বলা যাবে, মানে বলা যাচ্ছে না, এটা বলা যাবেও না। কেউ বুঝতেও পারবে না, কেউ জানতেও পারবে না। এবং উনি আরো একটি কথা বলেছেন যে ভারতের দিকে যারাই চোখ তুলে তাকিয়েছে তাদের আনন্যাচারাল মৃত্যু হবে, স্বাভাবিক মৃত্যু তাদের হবে না। উনি এটাও বলেছেন যে পাকিস্তান থেকে সাফাই করা শুরু হয়েছে, কানাডা পর্যন্ত সাফাই গিয়ে শেষ হয়েছে। এই যে কিছু মন্তব্য, এবং এটি নিয়ে একটা রিপোর্টও আছে বাংলা নিউজ 24-এ। অতএব দর্শক, এই যে মন্তব্যটি, প্রথমত হচ্ছে একজন সাবেক এজেন্ট, দ্বিতীয়ত হচ্ছে উনি বাংলাদেশেও কাজ করে গেছেন, নিয়োজিত ছিলেন এবং রেড লাইট এরিয়াতে ওনার মিশন ছিল। কি কারণে উনি রেড লাইট এরিয়াতে, ওনার কি মিশন ছিল বা কেন কি ছিল, ডেফিনেটলি আমরা তা জানি না। এটা গোপন ছিল, গোপন থাকবে। অ্যান্ড দ্বিতীয়ত হচ্ছে উনি বাংলাদেশ সম্পর্কে, উনি যেহেতু সাবেক একজন এজেন্ট, আর সে যখন এই ধরনের মন্তব্য করে তখন সেটি কিন্তু আমাদের ভাবায়, তাই নয় কি? ঠিক তেমনি বাংলা নিউজের পর্দায় যখন আমি দেখি কিছু সংবাদ, যেমন প্রথম সংবাদটি হচ্ছে শ্মশান ঘাটে চুরির ঘটনাকে ভারতীয় গণমাধ্যমে সাম্প্রদায়িক সহিংসতা বলে প্রচার।
তারপর হচ্ছে সেবায়েত বা পাহারাদার নয়, তরুণ দাস ছিলেন ভবঘুরে। মানে হচ্ছে তরুণ দাস, যার বয়স হচ্ছে ৫৮, সামহাও তিনি মারা গেছেন। কিভাবে মারা গেছেন আমরা কেউই জানি না। এবং সে ছিল একজন হিন্দু। এবং মন্দির কর্তৃপক্ষ বলছে সে একজন ভবঘুরে ছিল। তাকে ভারতের গণমাধ্যম কেন বুঝাচ্ছে যে বাংলাদেশের সরকার বা বাংলাদেশের মানুষজন অত্যাচার করে তাকে মেরে ফেলেছে। তাকে কেউ অত্যাচার করে নাই। আপনারা যদি একটু দেখেন, তরুণ কুমার দাসের ছেলে তপু কুমার দাস তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে তরুণ কুমার দাস বাড়িতে আসতেন, দুপুরে খাবার খেতেন, নাতনির সাথে খেলাধুলা করতেন, ঠান্ডায় শ্মশানের বারান্দায় শুয়ে থাকতেন এবং তার শীত লাগতো না। এলাকার সবাই তাকে শ্মশান বাবু নামেই জানত। এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তরুণ দাসকে হত্যার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দেওয়া বিবৃতিতে তাকে মন্দিরের দেখভাল ও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত বলে উল্লেখ করলেও এই সংগঠনের নাটোর জেলা শাখার যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট খগেন্দ্রনাথ রায় বাংলা নিউজকে বলেন, বিবৃতিতে তরুণ দাসের পরিচয়কে ভুলভাবে উপস্থাপনা করা হয়েছে। মানে শুরুতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বলেছিল যে তরুণ দাস ওই মন্দিরের দায়িত্বপ্রাপ্ত কেউ, নিরাপত্তার দায়িত্বে ছিল। কিন্তু আসলে বিষয়টি সত্য নয়। সেই একই সংগঠনের নাটোর জেলার যুগ্ম সম্পাদক জিনিসটি পরিষ্কার করেছেন যে বিবৃতিতে তাকে ভুলভাবে উপস্থাপনা করা হয়েছে। এখন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কাদের সার্ভ করছে, মানে কেন্দ্রীয় কমিটি কাদের সার্ভ করছে, এটা আমাদের জানতে হবে। এবং এই তরুণ দাসের মৃত্যু নিয়ে তারা এরকম ভুল ভাল না জেনে একটা সংগঠন কেন বিবৃতি দিল, এবং ঠিক তার পর ভারতের গণমাধ্যমে এটা তোলপাড় শুরু হয়ে যাওয়া এবং এই ঘটনাগুলোর সাথে সেই লাকি বিস্টের বক্তব্য মিলিয়ে নিতে পারে যে কিছুদিন পরেই বাংলাদেশে মানে এই হবে ওই হবে, বা কারোর পরিচয় এগুলো জানা যাবে না, বোঝা যাবে না, কিন্তু কেউ একজন করছে। এবং এই যে এই ঘটনা, তারপর সংগঠনটির মানে ওই হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথকে বিবৃতি সংশোধন করার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন। মানে নাটোর জেলা শাখার যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট খগেন্দ্রনাথ রায় তিনি অনুরোধ জানিয়েছেন যে বিবৃতিটি যেন সংশোধন করা হয়। তিনি বলেন, মহাশ্মশানটি এতটা নির্জন এলাকায় যে নাইট গার্ড থাকলেও চুরি বা ডাকাতির উদ্দেশ্যে কেউ এলে তার ভাগ্যেও তরুণের মতোই ঘটনা ঘটত। তার মানে বিষয়টি কিন্তু স্পষ্ট যে ওটি এমন একটা এলাকায় যেখানে আপনি আমিও যদি থাকি এবং কেউ যদি চুরি বা ডাকাতির উদ্দেশ্যেও আসে তাকেও মেরে ফেলবে। অতএব এই ঘটনাটিকে বাড়াও চড়াও করে সিন ক্রিয়েট করার যে প্রবণতা আমরা দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু অনেকটাই সেই লাকি বিস্টের কথার সঙ্গে কিছুটা মিল পাওয়া যায়, যাই নয় কি? এখন দর্শক, আপনারা ভাবতে পারেন, দুই দেশের সরকার ভাবতে পারে, বা উনি কেন এমন বক্তব্য দিয়েছেন, এগুলো কিন্তু ভাববার বিষয়। ইউটিউবে সব জায়গায় ওনাকে নিয়ে এত চর্চা কেন হচ্ছে, কি কারণে হঠাৎ করে এমন একটি ফেজ আহ সামনে এলো, সব কিছুর প্রশ্ন আপনাদের উপরেই ছেড়ে দিলাম। আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে সেটি জানিয়ে দেবেন। ধন্যবাদ।